রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং ভয়, বলতে না পারা জমানো গল্প নিয়ে আমাদের এই অব্যক্ত অডিও স্টোরিজ পরিবার। অব্যক্তর আজকের নিবেদন প্রেয়সী কুণ্ডুর কলমে তুতেন খামেনের অভিশাপের পটভূমিকায় লিখিত মিশর রহস্য। অনুগ্রহপূর্বক এই গল্পের কোনরূপ পাইরেসি আপনারা করবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। তাহলে শুরু হচ্ছে মরুভূমির অন্দরে গুপ্তধনের অ্যাডভেঞ্চার। সকালবেলা ঘুম থেকে উঠে সবে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে বসেছে অবন্তী। এমন সময় পাশে রাখা ফোনটা জোরে বেজে উঠতে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মধুমিতা ফোন করেছে। ফোনটা তুলতেই ওপার থেকে মধুমিতা উদ্বেগ মাখানো কণ্ঠে বলে উঠল, খুব খুব বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে অবন্তীদি। তুমি কি বাড়িতে আছো? এখন এখন গেলে তোমাকে পাওয়া যাবে? তাহলে আমার কাকিমাকে নিয়ে আসবো। অবন্তী মধুমিতাকে আশ্বস্ত করে বলল, চলে আয়, আমি বাড়িতেই আছি। মিনিট 20 মধ্যে ঈশানও পৌঁছে যাবে। অবন্তী রায়চৌধুরী পেশায় সাংবাদিক এবং ঈশান বিশ্বাস তার সহকর্মী। সামনের বৈশাখে দুজনের বিয়ের তারিখ ঠিক হয়েছে। মধুমিতা এক সময় অবন্তীর হোস্টেলের রুমমেট ছিল। এখন অবশ্য হোস্টেল ছেড়ে বাবা মায়ের সঙ্গে নিউটাউনের কাছে একটা ফ্ল্যাটে থাকে অবন্তী। আজকে ঈশানের আসার কথা ছিল বিয়ের শপিং করার জন্য, তাই মধুমিতাকেও ওই সময় আসতে বলে দিল সে। ঈশান এসে পৌঁছনোর প্রায় 30 মিনিট পর মধুমিতা আসলো একজন মহিলাকে সঙ্গে নিয়ে। বয়স আনুমানিক 40 থেকে 45-এর মধ্যে। পরনে একটা সালোয়ার কামিজ, হাতে শাখাপলা বা কপালে সিঁদুরের কোনো চিহ্ন নেই। চোখমুখ শুকনো লাগছে। চোখের নিচে ডার্ক সার্কেল তার বিনিদ্র রাত্রিযাপনের সাক্ষী। কপালে চিন্তার ভাঁজ। মধুমিতা এবং তার সঙ্গে আগত মহিলাকে সোফায় বসতে বলে অবন্তী এক গ্লাস জল নিয়ে এলো কিচেন থেকে। মহিলার হাতে গ্লাসটা দিতেই তিনি প্রায় এক ঢোকে গ্লাসের জলটা শেষ করে ফেললেন। ঈশান ওনাকে আশ্বস্ত করে বলল, আপনার কি সমস্যা রয়েছে সেটা খুলে বলুন আমাদেরকে। মধুমিতা তার কাকিমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, এরা অবন্তীদি এবং ঈশানদা। তোমার সন্দেহের কথা তুমি এদের খুলে বলতে পারো। মহিলাটি তার কপালে লেগে থাকা ঘামের বিন্দুগুলো ওড়না দিয়ে মুছে বলতে শুরু করলেন, আমার নাম হৈমন্তী চক্রবর্তী। আমার স্বামী অনিন্দ্য চক্রবর্তী। উনি এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত। সমস্যাটা আসলে আমার হাজব্যান্ডকে নিয়েই। ঘটনাটা আপনাদের একটু খুলে বলি, তাহলে বুঝবেন আশা করি। আসলে আমার স্বামী প্রায় মাস 2 ধরে মিশরে রয়েছেন গবেষণার কাজে। অনিন্দ্য প্রায় প্রতিদিনই রাতের দিকে একবার করে আমাকে ফোন করে। মাঝে মাঝে ব্যস্ততার জন্য করতে পারে না। পরশু রাতে আমি ডিনারের পর অনিন্দ্যর ফোনের জন্য অপেক্ষা করছিলাম। রাত তখন প্রায় 11টা। সেই সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন করেন। আমি ফোনটা ধরে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে আমার হাজব্যান্ড ভয় ঝোড়ানো গলায় আমাকে একটা ধাঁধা বলেন। তবে পুরোটা বলার আগেই লাইনটা না কেটে যায়। তারপর আমি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে কয়েকবার কল করেছি, কিন্তু প্রত্যেকবারই রিং হয়ে কেটে গেছে। সে রাতটা যে কি দুশ্চিন্তায় কাটিয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। পরদিন সকালবেলায় খবর পেলাম আমার স্বামী মারা গেছে একটা বিষধর সাপের ছোবলে। কোনো মতে এটুকু কথা বলেই মিসেস চক্রবর্তী কান্নায় ভেঙে পড়লেন। মধুমিতা তার কাকিমার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কাকিমা, তুমি একটু শান্ত হও, এরকম করে কান্নাকাটি করো না। ঈশান সেই সময় বলল, আপনার স্বামী আপনাকে যে ধাঁধাটা বলেছিলেন সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। ঈশান অবন্তীর দিকে ইশারা করে বলল, অবন্তী, চট করে একটা নোটপ্যাড আর একটা পেন নিয়ে আয়, ধাঁধাটা একটু লিখে রাখা দরকার।
ঈশানের কথা মতো অবন্তী একটা পেন এবং নোটপ্যাড নিয়ে আসতেই মিসেস চক্রবর্তী বলতে শুরু করলেন। আছে যত রতন, করিছে যতন, অতিকায়ও এক শৃগাল। করিতে চাইলে উদ্ধার, নিশ্চিত হবে তার শিয়রে সমন। ধাঁধাটা শুনে অবন্তীর মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, স্ট্রেঞ্জ, গুপ্তধনের ইঙ্গিত রয়েছে ধাঁধাটায়। আপনার স্বামী মিস্টার চক্রবর্তী কি নিয়ে গবেষণা করছিলেন বলতে পারবেন কি? মিসেস চক্রবর্তী একটু ভেবে বললেন, ব্যাপারটা আসলে একটু কনফিডেন্সিয়াল, কিন্তু আমি আপনাদের বলছি, অনিন্দ তুতেন খামেনের সমাধি নিয়ে কাজ করছিল। আমি মধুমিতার কাছে আপনাদের নাম শুনেছি, তাই আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এই কেসটার দায়িত্ব নিন। আমার মনে হয় না এই মৃত্যুটা নিছকই একটা দুর্ঘটনা, তাই আমি চাই আপনারা আমার হয়ে একটু ব্যাপারটা দেখুন। আমি আপনাদের মিশর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান কিছুক্ষণ কি একটা ভেবে বলল, আপনি পরশু আমাদের যাওয়ার ব্যবস্থা করুন। অবন্তী, ওনার ফোন নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। হঠাৎ মধুমিতা বলে বসল, আমিও যাব তোমাদের সঙ্গে। যেতে পারিস, কিন্তু একটা শর্তে, আমাদের কথা মেনে চলতে হবে। নিজে থেকে কোনো গোয়েন্দাগিরি করা যাবে না। মধুমিতা ওর কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। মিসেস চক্রবর্তী এইবারে বললেন, তবে ওই কথাই রইল, আপনাদের ডকুমেন্টসগুলো কাইন্ডলি যদি একটু পাঠিয়ে দেন, তবে আমি টিকিটটা করে রাখবো। বিকেলের মধ্যেই সমস্তটা পেয়ে যাবেন আপনি। এখন তবে উঠি। মিসেস চক্রবর্তী বেরিয়ে যেতেই ঈশান অবন্তীকে বলল, ম্যাডামের বয়ানটা ঠিকঠাক নোট করেছিস তো? অবন্তী হাতে থাকা ডায়েরি দেখিয়ে বলল, করেছি। চল তবে বেরোনো যাক। অবন্তী অবাক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলল, কোথায় বেরোবি এখন আবার? চল না, বাকিটা রাস্তায় যেতে যেতে বলছি। অবন্তী গাড়িতে উঠে বসতেই ঈশান গাড়িটা ছুটিয়ে নিয়ে যেতে লাগলো গড়িয়াহাটের দিকে। অবন্তী প্রথমে ভেবেছিল বোধহয় বিয়ের শপিং করতে নিয়ে যাচ্ছে। ঈশানকে সাউথ সিটি মলে ঢুকতে দেখে কিছুটা আনন্দিতও হয়েছিল সে, কিন্তু অবন্তীকে অবাক করে দিয়ে ঈশান গরমে পরার উপযোগী কিছু জামা কাপড় কিনে নিল দুজনের জন্য। মল থেকে বেরিয়ে দুজনে ঢুকে পড়ল গড়িয়াহাট মার্কেটে। সেখানে একটা দোকান থেকে দুটো বোরখা কিনল। অবন্তী ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকাতেই সে বোরখার প্যাকেটটা অবন্তীর হাতে দিয়ে বলল, অমন করে তাকাস না, কাজে লাগতে পারে ভেবে কিনে নিলাম। মিশরের বেশিরভাগ মানুষই সুন্নি মুসলিম সম্প্রদায়, তাই বোরখা দুটো কিনে রাখলাম, ব্যাগে নিয়ে নিস। হঠাৎ নাকে একটা চেনা ঘ্রাণ এসে ঠেকল। ঘ্রাণের উৎসের সন্ধানে একটু এদিক ওদিক চোখ বোলাতেই অবন্তী দেখতে পেল সামনে একটা দোকানে গরম গরম মাছের কচুরি ভাজছে। ঈশানকে দোকানটা দেখাতেই সেও আহ্লাদিত হয়ে দোকানে ঢুকে 2 প্লেট কচুরি এবং আলুর দম অর্ডার করে ফেলল। খাবার খেয়ে বেরোতেই ঈশান অবন্তীকে একটা ক্যাবে বসিয়ে বলল, তুই ফিরে যা, আমি কয়েকটা কাজ সেরে সোজা বাড়ি চলে যাব। আর হ্যাঁ, স্যারকে বলে কালকের মধ্যে সামহাও ছুটিটা একটু ম্যানেজ কর। কাকু কাকিমা এবং আমার মাকে বোঝানোর দায়িত্ব আমার। অবন্তী ঈশানকে এই মুহূর্তে আর ঘাঁটালো না, কারণ 5 বছর যাবৎ প্রেম করার দরুন এই ছেলেটিকে সে ভালো করেই চেনে। এখন এই অবস্থায় ও যে অবন্তীকে নিজের পরবর্তী স্টেপ সম্পর্কে কিছু বলবে না, একেবারে কাজ শেষ করে সবটা জানাবে, সেটা অবন্তী ভালো করেই জানে। তাই অবন্তী বাড়ি ফিরে এসে ছুটির দরখাস্ত করে অফিসে একটা মেল করে দিল। গোছকাজ করতে করতে মাঝের একটা দিন পার হয়ে গেল। এখন অবন্তী, ঈশান এবং মধুমিতা 3 জনে বসে রয়েছে সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের ফ্লাইটের অপেক্ষায়। মধুমিতা একপাশে চুপচাপ বসে রয়েছে। প্রাণাধিক প্রিয় কাকার মৃত্যু সংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই কিছুটা বিচলিত সে। ঈশান অনেকক্ষণ ধরে একটা বইয়ের মধ্যে মুখ গুজে বসে রয়েছে। কভারের ওপর লেখা দ্য ফ্যারাও রিটার্নস বাই নারায়ণ সিরদেশাই। কিছুক্ষণের মধ্যেই 3 জনের নামগুলো অ্যানাউন্স হতেই তারা সিট ছেড়ে উঠে এগিয়ে গেল বোর্ডিংয়ের জন্য। মিশর আফ্রিকা মহাদেশের একটি উল্লেখযোগ্য দেশ।
নীল নদের তীরে গড়ে ওঠা এই দেশটি নীল নদের উপহার নামে পরিচিত। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এই দেশটাকে কেন্দ্র করে। কত শত প্রাচীন রহস্যে ঘেরা ফেরাওয়ের দেশ এই মিশর। মমি, পিরামিড, ফেরাওদের দেশ এই মিশর, যেখানে যুগের পর যুগ শাসন করে গেছেন তুতেনখামেন, সেথ, রামেসাস, ক্লিওপেট্রার মতন সুযোগ্য শাসকেরা। প্রথমে কলকাতা থেকে দিল্লির ফ্লাইট এবং সেখান থেকে পরের ফ্লাইটে লাক্সোর। লাক্সোর হলো ইজিপ্টের একটা ব্যস্ততম শহর। ঈশানদের বর্তমান গন্তব্য সেখানকার একটা হোটেল, নাম ওয়েসিস। এই হোটেলেই অনিন্দ্য চক্রবর্তী বিগত 2 মাস ধরে ছিলেন এবং তার 2 জন সহকর্মী বর্তমানে সেখানেই রয়েছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যেতেই 25-26 বছর বয়সী একটা ছেলের সঙ্গে তাদের দেখা হলো। ছেলেটি এগিয়ে এসে অভিবাদন জানিয়ে বলল, Welcome to Egypt. I'm David, your guide. Please come with me. ঈশানও প্রতি নমস্কার জানিয়ে বলল, নাইস টু মিট ইউ ডেভিড। সকলে ডেভিডকে অনুসরণ করে একটা সাদা রঙের মার্সিডিজ গাড়িতে উঠে পড়ল। গাড়িটা 3 জনকে নিয়ে রওনা দিল হোটেলের দিকে। অবন্তী জানালার ধারে বসে রাস্তার দুধারে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। রাস্তার দুপাশে বালির স্তূপ দেখে মনে হচ্ছে যেন কোনো বালির সমুদ্রে ভেসে যাচ্ছে তারা, আর তাদের গাড়িটি সেই সমুদ্রের বুকে ভাসমান ছোট্ট একটা নৌকা। দূর থেকে 2 জন মানুষকে দেখা যাচ্ছে উট নিয়ে আসতে। তাদের পরনে সাদা রঙের ঢোলা পোশাক, যাকে স্থানীয় ভাষায় বলে গল্লা পেয়া। তার নিচে সাদা পাতলুন এবং মাথায় সাদা রঙের রুমাল ঘিরে কালো রঙের কর্ডেল বাঁধা। তাদের দেখে অবন্তীর রবীন্দ্রনাথ ঠাকুরের দুরন্ত আসা কবিতার কিছু লাইন মনে পড়ে গেল। ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। ছুটেছে ঘোড়া, উড়েছে বালি, জীবন স্রোতে আকাশে ঢালি, হৃদয় তলে বনহি জালি, চলেছি নিশিদিন। বর্ষা হাতে ভরসা প্রাণে, সদাই নিরুদ্দেশ, মরুর ঝড় যেমন বহে, সকল বাধাহীন। গাইড ডেভিড তাদের যে হোটেলে নিয়ে এলো সেটাকে বিলাসবহুল 5 স্টার হোটেল বলা চলে। হোটেলের সামনে দিয়ে বয়ে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ, যাকে ঘিরে বহু শতাব্দী আগে গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা। হোটেলের মাঝ বরাবর রয়েছে একটা বিশাল আকৃতির সুইমিং পুল, যার চারপাশে রয়েছে মাঝারি সাইজের কতগুলো খেজুর গাছ। সেই পুলটাকে ঘিরে গড়ে উঠেছে হোটেলের বিল্ডিংগুলো। হোটেলের চারপাশে ক্যাকটাস গাছের পাশাপাশি জুনিপার, অ্যাকাসিয়া এবং কিছু প্যাপিরাস গাছও রয়েছে। হোটেলের নির্মাণ শৈলী অনেকটা মরুভূমির মাঝে তৈরি হওয়া মরুদ্যানের মতো। হয়তো এই কারণেই হোটেলটির নাম রাখা হয়েছে ওয়েসিস। ডেভিড দোতলায় তাদের জন্য নির্ধারিত 2টো রুম তাদেরকে দেখিয়ে দিল। অবন্তী আর মধুমিতা একটা রুমে, আর ঈশান আর একটা রুমে থাকবে। এই ফ্লোরে অনিন্দ্যবাবু ছিলেন। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে হোটেলের বর্তমানে খুব একটা বেশি গেস্ট নেই। অবন্তী, ঈশান এবং মধুমিতা এই 3 জন এবং অনিন্দ্যবাবুর 2 জন সহকর্মী ছাড়া হাতে গোনা 4-5 জন রয়েছেন। বাকি যে সকল গেস্ট ছিলেন তারা অনিন্দ্যবাবুর আকস্মিক মৃত্যু ঘটার কয়েক ঘন্টার মধ্যেই চেক আউট করে চলে গেছেন। এতদূর জার্নি করে 3 জনই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা চটপট ফ্রেশ হয়ে ডিনার করার জন্য নিচে নেমে গেল। সেখানে দেখা হলো অনিন্দ্যবাবুর 2 জন সহকর্মীর সঙ্গে। তাদের মধ্যে একজন মাঝবয়সী ভদ্রলোক, বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। মাঝারি উচ্চতা বিশিষ্ট গোলগাল চেহারা, চোখে রিমলেস চশমার পেছনে বুদ্ধিদীপ্ত দৃষ্টি, গালে সুন্দর করে ট্রিম করা দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল পরিপাটি করে আঁচড়ানো। এক কথায় চেহারা দেখে নিপাট বাঙালি ভদ্রলোক বলেই মনে হয়। নাম মনোজ লাহিড়ী, আদিবাড়ি কলকাতার বেহালায়। অপরজন 23-এর এক যুবতী, শ্যামলা বর্ণের ছিপছিপে চেহারার অধিকারী মেয়েটির মুখের গড়নে একটা মিষ্টতা রয়েছে। বাদামি চোখের মণি, ধনুকের ছিলার মতো ভ্রুযুগল, পাতলা ঠোঁট, চাপা নাক, মাথায় কোঁকড়ানো এক ঢাল কালো চুল। মেয়েটির সঙ্গে আলাপচারিতায় জানা গেল সে বাঙালি নয়। তার পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশে হলেও বর্তমানে তারা 3 পুরুষ ধরে বারাসাতে থাকছে। নাম রিচা শর্মা। ডিনার টেবিলে আবার দেখা হয়ে গেল ডেভিডের সঙ্গে। রাস্তায় আসার পথে তার পরিচয় জানা হয়ে গিয়েছিল 3 জনের। সে এই হোটেলের মালিক এমিলি গ্রেসের ভাইপো এবং কলকাতা থেকে আগত 3 জনের দেখাশোনার দায়িত্ব তার উপর বর্তেছে। ঈশান খেতে খেতে মনোজবাবুকে উদ্দেশ্য করে বলল,
মিস্টার লাহিড়ী, আপনারা কি নিয়ে গবেষণা করছিলেন? মনোজবাবু চারিদিকে অনুসন্ধানী দৃষ্টি বুলিয়ে একটু ইতস্তত করে বললেন, বলছি কি, এসব কনফিডেন্সিয়াল ব্যাপার, সবার সামনে আলোচনা না করাই ভালো। ডিনার শেষ করে আমার রুমে আসুন, বিস্তারিত ওখানে আলোচনা করব। কোনো মতে কৌতূহল দমন করে খাবার পাট চুকিয়ে তিনজন ছুটল 3 তলায় মনোজবাবুর ঘরের দিকে। দরজায় নক করতেই ভেতর থেকে মনোজবাবুর কণ্ঠস্বর শোনা গেল, দরজাটা খোলা আছে, ভেতরে আসুন। অবন্তী আর মধুমিতা রুমে ঢুকতেই তাদের একটু অস্বস্তিতে পড়তে হলো। মনোজবাবু ইতিমধ্যেই দামি স্কচের বোতল খুলে বসেছেন এবং ঘন ঘন কিছুটা তরল পদার্থ গলাধকরণ করছেন। অবন্তী এবং মধুমিতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঈশানকে উদ্দেশ্য করে তিনি বললেন, ইয়াং ম্যান, একটু চলবে নাকি? আমার আবার ঘুমানোর আগে একটু স্কচ না হলে চলে না। নো থ্যাঙ্কস, আমার আবার এসব চলে না। আপনারা কি নিয়ে গবেষণা করছিলেন আমি শুধু সেটুকুই জানতে এসেছি। আপনি তো কাকামণির সঙ্গে কাজ করেছেন এতদিন। ওনার মৃত্যুতে আমাদের পরিবারের সকলেই ব্যথিত, আর সেই জন্যই সুদূর কলকাতা থেকে এত দূর ছুটে আসা আমাদের। তাই আপনি এই ব্যাপারে যেটুকু জানেন যদি দয়া করে বলেন আমাদের। মনোজবাবু স্কচের বোতলটা টেবিল থেকে সরিয়ে পাশের সেলফে রাখতে রাখতে বলেন, অভিশাপ মধুমিতা, অভিশাপ। তুতেন খামেনের অভিশাপের কথা বলছেন কি? ঈশানের মুখে তুতেন খামেন কথাটা শুনে মনোজবাবু প্রথমে একটু চমকে উঠলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, তুতেন খামেনের কথাটা তুমি জানলে কেমন করে? মিসেস চক্রবর্তী যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন তার মুখে শুনেছিলাম আমরা নামটা। মনোজবাবু কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়ে বললেন, ও ওই মন্ত্রী, ও তোমাদের জানিয়েছে? অভিশাপের ব্যাপারটা কি একটা বলছিলেন, ওটা কন্টিনিউ করুন। প্রাচীন মিশরের একজন উল্লেখযোগ্য ফেরাও ছিলেন তুতেন খামেন। পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র 9 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন, কিন্তু খুবই স্বল্পায়ু নিয়ে জন্মানো এই রাজা মাত্র 18 বছর বয়সেই পরলোক গমন করেন। প্রাচীন মিশরীয়দের ধারণা, মৃত্যুর পর দেহ অসার হলেও আদতে মানুষের কিন্তু মৃত্যু হয় না। তাই মৃত্যুর পরবর্তী জীবন যাতে সুখে শান্তিতে কাটানো যায়, সেই জন্য প্রচুর খাবার, অস্ত্রশস্ত্র, ধনরত্ন, পোশাক আশাক ইত্যাদি মৃতের সঙ্গে কফিনের মধ্যে সমাধিস্থ করা হতো এবং মৃত্যুর পরে এই রকম সমৃদ্ধ জীবনযাপন করার জন্য তাদের দেহকে বিশেষ উপায়ে সংরক্ষণ করে মমি তৈরি করা হতো। এবং বলা বাহুল্য, তুতেন খামেনকেও কিন্তু তার মৃত্যুর পরে ঠিক এইভাবেই সমাধিস্থ করা হয়েছিল। বলতে পারেন মমি বানানো হয়েছিল। কিন্তু 19বিংশ শতাব্দীতে যখন প্রত্নতাত্ত্বিকেরা মিশরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মমি উদ্ধার করতে শুরু করেন, সেই সময় এই ফেরাওদের ঐতিহ্যবাহী জীবনযাপন সম্পর্কে নানা রকম তথ্য বিশ্ববাসীর সামনে উন্মোচিত হতে শুরু করে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্নতাত্ত্বিকেরা ছুটে আসেন মিশরে, কালের গর্ভে লুকিয়ে থাকা ইতিহাস উন্মোচনের তাগিদে তারা রহস্য উদ্ঘাটনে ঝাঁপ দেয়। আর ধনরত্ন পাওয়ার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এই সমস্ত খনন কার্যে মদত জোগাতে শুরু করেন। সেই সময় প্রায় 40 জন ফেরাওয়ের মমির সন্ধান পাওয়া যায় কিংস ভ্যালি আর মিশরের অন্যান্য স্থান থেকে। এদের মধ্যে একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন হাওয়ার্ড কার্টার।
1891 সাল নাগাদ তিনি মিশরে আসেন থিওডোর ডেভিস নামক অপর এক প্রত্নতাত্ত্বিকের নির্দেশে। সারা বিশ্বের প্রত্নতাত্ত্বিকেরা যখন ভেবে নিয়েছিলেন আর কোনো মমি অনাবিষ্কৃত নেই, ঠিক সেই সময় এই কার্টার একদম হাল ছাড়েননি। কারণ বিভিন্ন মন্দির এবং মিশরীয় স্থাপত্যের অঙ্কিত ওই হাইরোগ্লিফিক লিপি পাঠোদ্ধার করে তিনি জানতে পেরেছিলেন তুতেনখামেনের নাম। তাই সেই মমি আবিষ্কার করতে কার্টার তৎপর হয়ে ওঠেন। সেই সময় তার পরিচয় হয় বিখ্যাত ব্যবসায়ী লর্ড কার্নাভানের সঙ্গে, যিনি হাওয়া বদলের জন্য মিশরে এসে সেখানকার পরিস্থিতি দেখে খ্যাতির লোভে খনন কার্যে বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। 1917 সালে কার্নাভানের পৃষ্ঠপোষকতায় তুতেনখামেনের মমি আবিষ্কারের জন্য পুনরায় খনন কার্য শুরু করে কার্টার। দীর্ঘ 5 বছর, 5 বছর অতিক্রান্ত হওয়ার পর খনন কার্য চালিয়ে কার্টার যখন প্রায় হতাশ হয়ে পড়েছিল, সেই সময় একদিন তার দলের এক কর্মচারী তাকে একটা সিঁড়ির সন্ধান দেয়। সেই সূত্র ধরে খনন কার্য চালিয়ে তারা একটা রাজকীয় দরজা আবিষ্কার করে। মিশরের সেই সময়কার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং কার্নাভানের উপস্থিতিতে 1922 সালের 29শে নভেম্বর সেই দরজা খুলে ভেতর থেকে তুতেনখামেনের মমিসহ নানান মূল্যবান ধনরত্ন আবিষ্কার করা হয়। আর সেই সঙ্গে উন্মোচিত হয় এক প্রাচীন অভিশাপ। কার্টার এবং তার দলবল সমাধিতে প্রবেশ করে দেওয়ালে একটা লেখা দেখেছিল, রাজার শান্তির ঘুম যে ভাঙাবে তার উপর নেমে আসবে অভিশাপের কালো ছায়া। কার্টার এবং তার দলবল প্রথমেই বাণীটি অগ্রাহ্য করেছিল, কিন্তু তাদের সকলের জীবনে ঘটতে থাকে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা। প্রথম দুর্ঘটনা ঘটে কার্টারের পোষ্য ক্যানারি পাখিটার সঙ্গে। কার্টার সমাধি পরিদর্শন করে ফিরে এসে জানতে পারেন তার পোষ্যটিকে একটা গোখরো সাপ খেয়ে ফেলেছে। ফেরাওদের সুরক্ষার প্রতীক মানা হতো এই সাপকে। এমনকি তুতেনখামেনের মমির ওপরেও যে সোনার বর্ম ছিল তাতেও একটা গোখরো সাপ ছিল। এই ঘটনার প্রায় কয়েক সপ্তাহ পর কার্নাভান একদিন কায়রোর একটি হোটেলে দাড়ি কামাতে ব্যস্ত। এমন সময় এক মশা এসে তার গালে বসলে সেটাকে তাড়াতে গিয়ে খামখেয়ালি কার্নাভান গালের কিছুটা অংশ খুর দিয়ে কেটে দেন। সেই ক্ষত সেপটিক হয়ে যায় আর কয়েকদিনের মধ্যে তার মৃত্যু ঘটে। আর কাকতালীয়ভাবে কার্নাভানের প্রিয় পোষ্য কুকুরটিও সেই একই দিনে রহস্যজনকভাবে মারা যায় তার লন্ডনের বাড়িতে। শুধু এখানেই এই মৃত্যু মিছিল থেমে থাকেনি। কার্টারের সহযোগী এক প্রত্নতাত্ত্বিক আর্থার ম্যাক একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। কার্নাভানের মৃত্যুর খবর পেয়ে তার এক শিল্পপতি বন্ধু জুয়েল উড লন্ডন থেকে ছুটে আসেন তুতেনখামেনের মমি পরিদর্শন করতে। দেশে ফেরার পথে জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। তুতেনখামেনের মমির এক্সরে করেন রেডিওলজিস্ট আর্চিবাল্ড ডগলাস ওয়ে। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার আগেই তিনিও মৃত্যুবরণ করেন। দিন যত যায়
ততই কিন্তু বাড়তে থাকে মৃতের তালিকা। একে একে তাতে নাম যুক্ত হয় কার্নাভানের সেক্রেটারি রিচার্ড ভেথেল, মার্কিন রেলকর্তা জর্জ গোল্ড, আফ্রিকান ধনকুবের উলফ জুয়েল, গভর্নর জেনারেল স্যার লি স্ট্যাকের মতো মানুষেরাও। এছাড়া খনন কার্যের সঙ্গে যুক্ত কিছু কর্মচারীও মারা যান। আর এরপরেই মিশরে গুজব ছড়িয়ে যায়। যারা বা যে তুতেনখামেনের সমাধিতে গিয়েছে বা ছবি তুলেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মারা গেছে। এই গুজবকে সমর্থন করেছিলেন কুরেলি এবং আর্থার কোনান ডয়েলের মতো সেই সময়ের কিছু বিখ্যাত লেখক। নানান পত্রিকায় এই নিয়ে বিস্তর প্রতিবেদন প্রকাশিত হওয়ার ফলে মিশরের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে দাবানলের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই তুতেনখামেনের অভিশাপের কথা। ঈশান এতক্ষণ চুপচাপ শুনছিল। মনোজবাবু থামতেই সে তাচ্ছিল্যের সুরে বলল, ভারতের মতন এদেশের লোকও ধর্মীয় গোঁড়ামিকে বেশ প্রশ্রয় দেন দেখছি। ঈশান ঈশ্বরে বিশ্বাসী হলেও কোনো রকম ধর্মীয় গোঁড়ামি পছন্দ করে না। তার মতে আমাদের দেশে এখনও অনেক মানুষ ধর্মের নামে এমন অনেক কুসংস্কারকে প্রচ্ছন্ন প্রশ্রয় দিয়ে যাচ্ছে, সেটা ঈশান কখনোই বরদাস্ত করে না। অবন্তী বুঝতে পারল ঈশানকে এখন থামাতে না পারলে এই মুহূর্তেই বিবাদ সৃষ্টি হবে। তাই প্রসঙ্গ পরিবর্তন করে সে বলল, অনিন্দবাবুর পোস্টমর্টম কি বলছে? মৃত্যুর কারণ কি? সাপের ছোবলেই অনিন্দর মৃত্যু হয়েছে। ঈশান ভ্রু কুঁচকে বলল, কোন প্রজাতির সাপ জানেন কি? সায়েন্টিফিক নাম নাজা নাজা, আর বাংলায় গোখরো। তুতেনখামেনের যে সোনার বর্ম ছিল তার উপরেও কিন্তু বিরাজমান এই একই প্রজাতির সাপ। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন তোমাদের আমি অভিশাপের কথাটা এত ডিটেলসে বললাম। বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু মশাই। একবার এই ফারাওয়ের অভিশপ্ত সমাধিস্থলটা পরিদর্শন করতে হবে। আচ্ছা, আজ তবে উঠি। শুভরাত্রি। দেখো, আমার কথাটা তোমার কাছে এখন অপ্রাসঙ্গিক মনে হলেও পরে কিন্তু তোমরাই অনুতপ্ত হবে। মনোজবাবুকে শুভরাত্রি জানিয়ে নিজেদের ঘরে ফিরে গেল তিনজনে। হোটেলের শ্বেত শুভ্র নরম বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল অবন্তী জানা নেই। ঘুম ভাঙল একটা মৃদু আওয়াজে। খুব কাছ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা শব্দ। কিছুক্ষণ মন দিয়ে শব্দটা শুনতেই সে বুঝতে পারল শিয়ালের ডাক। কিন্তু জনবসতিপূর্ণ এই শহরাঞ্চলে শিয়াল কিভাবে আসবে? এসব ভাবতে ভাবতেই সুইচ টিপে বিছানার পাশে থাকা নাইট ল্যাম্পটা জ্বালাতে অবন্তী দেখল ইতিমধ্যে এই শব্দে মধুমিতারও ঘুম ভেঙে গেছে এবং সে এতটাই ভয় পেয়েছে যে একটা বালিশ চেপে ধরে বসে আছে বিছানার এক কোণে। এমনিতেই কাকার আকস্মিক মৃত্যুতে বেচারি মানসিক দ্বন্দ্বে ভুগছে, তার উপর রাত দুপুরে শিয়ালের ডাক শুনে ভয় পেয়েছে, সেটা তার ফ্যাকাশে মুখটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাইটটা জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই শব্দটা থেমে গেল। অবন্তী বিছানা থেকে নেমে জানালাটা খুলে দিল, একটু এদিক ওদিকে দেখল, কিন্তু সন্দেহজনক সেরকম কিছু চোখে না পড়ায় মধুমিতাকে আশ্বস্ত করে ঘুমোতে পাঠালো এবং নিজেও ঘুমিয়ে পড়ল এক সময়। বাকি রাতটা প্রায় নির্বিঘ্নেই কাটল। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য নিচে নামতেই ঈশান দেখল মনোজবাবু একজন শ্বেতাঙ্গ যুবকের সঙ্গে কথা বলছেন। মনোজবাবুর হাত নাড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলছেন। শ্বেতাঙ্গ যুবকটি উচ্চতায় প্রায় 6 ফুট হবে, বয়স আন্দাজ 29 থেকে 30 বছর, সুঠাম চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ, মুক্তোর মতো ঝকঝকে দাঁতের পাটি। যুবকটির পরনের পরিমার্জিত পোশাক এবং দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে অফিসার কোচের লোক।
ঈশান এবং অবন্তীকে দেখে মনোজবাবু এগিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ঈশান, উনি হচ্ছেন ফ্রেডরিক ডেভিস। মিশরীয় সরকার এই কেসের তদন্ত করার জন্য ডেভিসকে নিয়োগ করেছেন। ঈশানকে দেখে ডেভিস করমর্দন করে বললেন, Good morning, Mr. Ishan Biswas. Mrs. Chakraborty told me about you and your assistant, Miss Avanti Roy Chaudhary. How can I help you? মিস্টার ডেভিসের ভুল সংশোধন করে ঈশান তাকে বলল, শি ইজ নট অনলি মাই অ্যাসিস্ট্যান্ট, অলসো মাই ফিয়ান্সে। তখন অবন্তীর মনটা প্রসন্নতায় ভরে গেল। ঈশান এইবার ডেভিসকে বলল, আপনার কাছে কেস সম্পর্কিত যা যা তথ্য আছে সেগুলো আমাকে একটু মেল করতে পারবেন? Sure, but I think এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। It's just an accident. মিসেস চক্রবর্তী আরজি জানিয়েছেন বলে আমরা পোস্টমর্টম করেছি, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কাকামণি যে রুমে ছিল সেখান থেকে কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট? মধুমিতাকে কথাটা শেষ করতে না দিয়ে ঈশান বলল, বোকার মতন কথা বলো না মধুমিতা। তোমার কাকার মৃতদেহ আবিষ্কার হওয়ার পর সেই রুমে অনেকেই গিয়েছেন, ফলে সেখান থেকে আলাদা করে ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবার মতন কিছুই নেই। অনিন্দ চক্রবর্তী মৃত্যুর আগে তার স্ত্রীকে শেষবারের মতন ফোন করেছিলেন। তখন তিনি একটা অসম্পূর্ণ ধাঁধা বলেছিলেন। ধাঁধাটা সম্পর্কে আপনি কিছু জানেন মনোজবাবু? মনোজবাবুর দিকে প্রশ্নটা ছুড়ে দিল ঈশান। মনোজবাবু কথাটা শুনে একটু হতভম্বের মতো সামনে উপস্থিত সবার মুখের ওপর একবার চোখ বুলিয়ে বললেন, অনিন্দর মৃত্যুর 1 সপ্তাহ আগে আমরা মমি পরীক্ষা নিরীক্ষা করার সময় একটা প্যাপিরাস পেয়েছিলাম। হাইরোগ্লিফিকে লেখা ওই প্যাপিরাস অনিন্দর কাছেই কিন্তু ছিল। সেটা পরে হয়তো আমায় বলেছিল। তার মানে আপনি সেটি পড়েননি বলছেন? দেখো, হাইরোগ্লিফিক লিপির ওপর অনিন্দরই কিন্তু দক্ষতা অসাধারণ, তাই ওর হাতেই আমি ওটা তুলে দিয়েছিলাম। আমার আর সেটা পড়ার সৌভাগ্য হয়নি। প্যাপিরাসটা একটু দেখতে পারি? মনোজবাবু পকেট থেকে হলদে হয়ে আসা কাগজ বের করে এগিয়ে দিয়ে বললেন, অনিন্দর জিনিসপত্রের সঙ্গে এটাও সরকারি আধিকারিকেরা নিয়ে গিয়েছিল। আজ সকালেই ফেরত পেয়েছি। ঈশান আর কথা না বাড়িয়ে বলল, অবন্তী, একটা ছবি তুলে নে। আমরা একটু তুতেনখামেনের সমাধিস্থল পরিদর্শন করতে বেরোচ্ছি, আপনি যাবেন নাকি? আমার ব্লাড প্রেশারটা একটু বেড়েছে, আমি কদিন ধরে হোটেলেই থাকছি। তোমরা বরঞ্চ ঘুরেই এসো। তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সমাধি দর্শন করতে। একটা গাড়িতে অবন্তী, মধুমিতা, ঈশান এবং ডেভিড, পেছনে আর একটা গাড়িতে ফেডরিক এবং আরও 2 জন আসছেন। হোটেল থেকে কিংস ভ্যালি প্রায় 30 মিনিটের দূরত্বে। ডেভিড নিজে গাড়ি চালিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। অবন্তী যেতে যেতে ঈশানকে কাল রাতের ঘটনাটা বলছিল। হঠাৎ ডেভিডের মুখ দিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে আসে, Anubis? ডেভিডের কথাটা শুনে ঈশান উত্তেজিত হয়ে বলে, অবন্তী, এই ধাঁধাটা একবার বলতো। অবন্তী বলতে শুরু করে, আছে যত রতন করিছে যতন, অতিকায় এক শৃগাল, করিতে চাইলে উদ্ধার নিশ্চিত হবে তার শিওরে সমন। গ্রেট জব ডেভিড। ধাঁধার প্রথম 4 লাইনের মানে হলো তুতেনখামেনের ধনরত্ন পাহারা দিচ্ছে শেয়ালরূপী দেবতা আনুবিস। বাকিটা সমাধান করতে আমাদের ওই প্যাপিরাসটা করতে হবে। অবন্ধু, তুই তো কিছুটা জানিস হায়ারোগ্লিফিক্স, পড়ার চেষ্টা করতো প্যাপিরাসটা। ডেভিড ওদের কীর্তি দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছে। সে কি বলবে এই মুহূর্তে তা স্থির করতে না পেরে বলল, You guys are genius. Anubis is an ancient god of Egypt mythology. কিছুক্ষণের মধ্যেই ঈশানরা পৌঁছে গেল কিংস ভ্যালিতে। ফেরাও, তুতেনখামেন ছাড়াও সেতি, রামেসাস এবং কিছু রানীদের সমাধি রয়েছে এই অঞ্চলে। তুতেনখামেনের সমাধির দিকে এগিয়ে গেল তারা। সমাধির মূল প্রবেশদ্বারে 2 জন প্রহরী দাঁড়িয়েছিল। ফেডরিক তাদের নিজের ভাষায় কিছু একটা বলতেই তারা সকলকে ভেতরে ঢুকতে দিল। মিশরীয় মানুষদের নির্মাণশৈলী যে কতটা সুন্দর সেটা পিরামিডের গঠন দেখেই বোঝা যায়। কিন্তু আমি বলবো
এই সমাধি ক্ষেত্রগুলোও কিন্তু প্রশংসার দাবি রাখে। মাটির নিচে সুন্দর করে ধাপ কেটে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যা কিছুটা নিচে গিয়ে বিভক্ত হয়েছে কয়েকটা ছোট্ট চেম্বারে। তারা সেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। সিঁড়ির দুপাশের প্রশস্ত পিলারগুলোর গায়ে অসাধারণ কারুকার্য করা, কোনোটায় কিছু চিত্র, কোনোটায় আবার প্রাচীন লিপি খোদাই করা। যত দেখছি তত অবাক হচ্ছি আমি। প্রত্যেকটি পিলার যেন প্রাচীন ইতিহাসের কোনো কাহিনী শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে চেয়ে রয়েছে। নিচে নেমে প্রথমে চোখে পড়ল রাজার স্বর্ণ নির্মিত সার্কোফেগাসটি, মানে যে কফিনে রাজাকে কবর দেওয়া হয়েছিল সেটি। আরও কিছুটা নিচে নামতেই তারা পৌঁছে গেল মূল চেম্বারে। চেম্বারটিকে নিঃসন্দেহে একটা ছোট্ট হলঘর বলা চলে, যার একদম মাঝ বরাবর একটা কাচের বাক্সে রাখা আছে তুতেন খামেনের সাদা কাপড়ে মোড়ানো মমিটি। হলঘরের চারপাশের দেওয়াল জুড়ে বিভিন্ন মিশরীয় দেবতাদের চিত্র অঙ্কিত রয়েছে, সেই সঙ্গে কিছু হায়ারোগ্লিফিক লেখা। হঠাৎ অবন্তীর চোখ পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটি অনিন্দ চক্রবর্তীর সহকর্মী রিচা। রিচা তাদেরকে এখানে দেখে একটু অবাক হলেও মুখে একটা হাসির রেখা টেনে বলল, আরে আপনারা এখানে, কি ব্যাপার? এখানে এসে আপনার কাজে ব্যাঘাত ঘটালাম বুঝি? না না, একেবারেই না। আমি কার্বন ডেটিং এর জন্য প্রয়োজনীয় কয়েকটা স্যাম্পল কালেক্ট করতে এসেছিলাম। আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। অনিন্দবাবু কি আপনাকে কোনো ধাঁধার কথা বলেছিলেন? একটু মনে করে বলুন তো। রিচা কিছু একটা ভেবে জবাব দিল, স্যার মারা যাওয়ার কয়েকদিন আগে একটা প্যাপিরাস পেয়েছিলেন এবং সেটা নিয়ে বেশ চিন্তিতও ছিলেন বটে, কিন্তু আমি না ঠিক বলতে পারবো না যে ওটাতে কি লেখা ছিল। স্যারের ডায়েরিতে কিন্তু পেতে পারেন। হ্যাঁ স্যার, ছোট বড় সব রকমের তথ্য ওইখানেই লিখে রাখতেন। অবন্তী মোবাইলের গ্যালারি থেকে ছবিটা বের করে রিচার সামনে মেলে ধরে বলল, দেখুন তো এটা কি না? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো, কিন্তু নিচের দিকটা তো ছেঁড়া দেখতে পাচ্ছি। আমরা যখন এটা পেয়েছিলাম তখন কিন্তু ছেঁড়া ছিল না। ঈশান ভ্রু কুঁচকে বলল, স্ট্রেঞ্জ। তারা আরও কিছুক্ষণ ভেতরে থেকে হোটেলে ফিরে আসলো। সেদিন বিকেলবেলা অবন্তী তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে গুনগুন করছিল। মধুমিতা একটু হোটেলটা ঘুরে দেখতে গেছে। এমন সময় ঈশান এসে তার পাশে দাঁড়ালো। অবন্তী ঈশানকে বলল, কি বুঝছিস? খুবই জটিল ব্যাপারটা। মনোজবাবু এবং ফ্রেডরিকের মতে এটা একটা দুর্ঘটনা, কিন্তু তুই চিন্তা করে দেখ, যেই হোটেলে আরশোলা, টিকটিকি, এমনকি একটা মশা পর্যন্ত নেই, সেই হোটেলে একটা আস্ত সাপ ঢুকে পড়ে কিভাবে? প্যাপিরাসটা পড়েও তো তেমন কিছু উদ্ধার হলো না। অনিন্দবাবুর ডায়েরিটা যদি পাওয়া যেত। ফ্রেডরিককে জিজ্ঞেস করেছিলাম, ও বলল অনিন্দবাবুর লাগেজের মধ্যে কোনো ডায়েরি পাওয়া যায়নি। তুই প্যাপিরাসটা পড়ে কিছু পেয়েছিস? অবন্তী একটু দীর্ঘশ্বাস ফেলে হাতের সামনে থাকা নোটবুকটা তুলে পড়তে আরম্ভ করল। আছে যত রতন, করিছে যতন, অতিকায় এক শৃগাল, করিতে চাইলে উদ্ধার, নিশ্চিত হবে তার, শিওরে সমন, ভাঙালে ঘুম রাজার, বিপদ হবে তার, পড়বে রাজার রোষানলে। তারপর তারপর অবন্তী মাথা নেড়ে বলল, তারপর আর নেই। মিশরীয়রা সাধারণত মমির সঙ্গে থাকা ধনরত্নকে ডাকাতদের হাত থেকে বাঁচাতে এরকম কিছু অভিশাপ বাণী প্রয়োগ করত। কিন্তু আমার সন্দেহ একটা জায়গায়, এটা যদি নিছকই একটা থ্রেট হয়, তবে প্রথম লাইনে ধন সম্পদের ইঙ্গিত থাকবে কেন? তুই কি বলতে চাইছিস যে কেউ ইচ্ছে করে প্যাপিরাসের শেষ অংশটা ছিঁড়ে? কথাটা শেষ না করে ঈশান হঠাৎ করে অবন্তীর হাত ধরে টান দিয়ে বলে, চল শিগগির। অবন্তীও কথা না বাড়িয়ে ঈশানকে অনুসরণ করতে লাগলো। মিনিট 10 হাঁটতেই তারা পৌঁছে গেল হোটেলের ঠিক পেছনের একটা দোকানের সামনে। দোকানটি আকৃতিতে ছোট্ট। দোকানের ভেতরটা ছোট্ট ছোট্ট মূর্তি, শোপিস দিয়ে সাজানো। অবন্তী ঈশানের মতলব অনুধাবন করার আগেই সে দোকানদারের সঙ্গে গল্প করতে শুরু করে দিল। বেশ কিছুক্ষণ আলাপ করার পর ঈশান হঠাৎ করেই লোকটার কাছে তার দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার বিগত 1 সপ্তাহের ফুটেজ দেখতে চাইল। লোকটা প্রথমে আপত্তি করলেও ঈশান তাকে পুলিশের ভয় দেখাতে
কিছুটা সুরাহা হলো। দোকানটির বাইরে সিসিটিভি ক্যামেরাটা এমন জায়গায় লাগানো যে তাদের হোটেলের দোতলার কিয়ত অংশ তাতে দৃশ্যমান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে দেখতে প্রথমে ঈশানের ভ্রুযুগল সামান্য কুঞ্চিত হলো, কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল ধীরে ধীরে। সেসব মিলিয়ে গিয়ে হাসির রেখা দেখা দিল তার মুখে। জিন্সের পকেট থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করে দোকানদারের দিকে এগিয়ে বলল, এই ভিডিওটা এই পেন ড্রাইভটায় ডাউনলোড করে দিন। দোকানদারও কোনো দ্বিরুক্তি না করে চটপট কাজটা করে ফেলল। দোকান থেকে বেরিয়ে ঈশান অবন্তীকে বলল, মধুমিতাকে একটা ফোন করে রুমে আসতে বল, আর তুই গিয়ে গড়িয়াহাট মার্কেটের থেকে কেনা সেই জিনিসটা নিয়ে আয়। আর শোন, খুব সন্তর্পণে কাজটা করবি। অবন্তী লক্ষ্মী মেয়ের মতো ঈশানের বলা স্টেপগুলো ফলো করে গেল। চুপি চুপি লাগেজের মধ্যে থেকে জিনিসটা বের করে নিয়ে আসতেই অবন্তী দেখল ঈশান ইতিমধ্যে ডেভিডকে ফোন করে ডেকে নিয়েছে। ঈশান, মধুমিতা এবং ডেভিড গাড়িতে বসে অবন্তীর জন্য অপেক্ষা করছে। সে গাড়িতে উঠে বসতেই ডেভিড গাড়ি স্টার্ট করলো। মিনিট 10 পর একটা পেট্রোল পাম্পের সামনে গাড়িটা দাঁড় করালো ডেভিড। সকলকে অবাক করে দিয়ে ঈশান বলল, পেট্রোল পাম্পের ওয়াশরুমে গিয়ে বোরখা দুটো পরে আয় তোরা, তারপর একটা বিশেষ কাজে পাঠাবো তোদের। মধুমিতা গুপ্ত অভিযানের কথা শুনে আনন্দিত হলেও অবন্তী একটুও হতে পারল না। কিন্তু ঈশানের কথা ফেলার জো নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই চেঞ্জ করে এসে গাড়িতে বসল। প্রায় 45 মিনিট গাড়ি চালিয়ে যখন গন্তব্যে পৌঁছালো তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যের লাল আলো মরুভূমির বালির ওপর পড়ে বেশ মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেদুইন সম্প্রদায়ের তাঁবুগুলি। সাহারা মরুভূমির এই যাযাবর সম্প্রদায় সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে। ঈশান ডেভিডকে বলল, যা যা বলেছি মনে আছে তো? ডেভিড ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ঈশান, অবন্তী এবং মধুমিতাকে বলল, তোরা ডেভিডের সঙ্গে যা, আমি ডেভিডকে সব বুঝিয়ে দিয়েছি, ও সামলে নেবে। ঈশানের এই একটা দোষ, মাঝে মাঝে এমন সাসপেন্স তৈরি করে অগত্যা কৌতূহলগুলোকে মনের মধ্যে দমন করে অবন্তী ও মধুমিতা এগিয়ে গেল তাঁবুগুলোর দিকে। কিছুটা যেতেই বাচ্চার সঙ্গে দেখা হলে ডেভিড বাচ্চাটিকে নিজের ভাষায় দু একটা কথা জিজ্ঞেস করতেই বাচ্চাটি তাদের একটা তাঁবুর সামনে নিয়ে এলো। তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল একটা খাটিয়ায় একজন পুরুষ বসে আছেন। বয়স আনুমানিক 57-58, ইয়া বড় গোঁফ, মাথার রঙিন পাগড়ি দেখে বোঝা যাচ্ছে লোকটা এই দলের সর্দার। ডেভিড লোকটাকে অভিবাদন জানিয়ে কিছু একটা জিজ্ঞেস করল। পুরুষটি উত্তর দিল। আঞ্চলিক ভাষায় কথাবার্তা চলার কারণে অবন্তী বা মধুমিতা কেউই তাদের কথা বিন্দুমাত্রও বুঝতে পারছিল না। কথার মাঝে ডেভিড আঙুল দিয়ে তাদের দেখাতে বেদুইন পুরুষটি একবার অবন্তী ও মধুমিতার দিকে তাকিয়ে হাসতে হাসতে ডেভিডের কথায় সম্মতি জানাতেই ডেভিড তার হাতে কিছু ইজিপশিয়ান পাউন্ড গুজে দিয়ে বিদায় নিল। তিনজনে তাঁবু থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই ঈশান ডেভিডের পিঠ চাপড়ে বলল, ওয়েল ডান ডেভিড, হোটেলের দিকে যাওয়া যাক। তবে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিতে হবে। আজ রাতেই হবে এই নাটকের যবনিকা পতন। আমি জানতাম ঈশানদা তুমি পারবে। অত উত্তেজিত হওয়ার কিছু নেই মধুমিতা, আমি এখনো শিওর নই। আমি কিছুটা আন্দাজ করেছি, বাকিটা সময় সাপেক্ষ। হোটেলে ফিরে সকলে যে যার মতো ঘরে চলে গেল। রাতে ডিনার টেবিলে খেতে খেতে সবার সামনে কথাটা তুলল ঈশান। প্যাপিরাসটা পড়ে তুতেন খামেনের সম্পদের একটা ক্লু পাওয়া গেছে। কাল সকালে আমরা আবার যাব সেই লুকোনো ধনরত্ন উদ্ধার করতে। যাবেন নাকি মনোজবাবু? ঈশানের কথা শুনে মনোজবাবুর বিষম খাবার জোগাড়। হাতের কাছে থাকা গ্লাস থেকে দুটোক জল খেয়ে তিনি বললেন, শোনো, পরের সম্পদের ওপর আমার কোনো আগ্রহ নেই। হে, আমি অনিন্দর মতো পিতৃপ্রদত্ত প্রাণটা অকালে খোয়াতে চাই না। আরও কিছু কথাবার্তার পর সকলকে শুভরাত্রি জানিয়ে যে যার রুমে চলে আসলো। রুমে আসতেই অবন্তীর ফোনে একটা মেসেজ ঢুকলো। ফোনটা চেক করে দেখল ঈশানের মেসেজ। তৈরি থাকিস, রাত 12টার পর অভিযানে বের হব। অবন্তী মনে মনে প্রমাদ করল। মিশরীয় সময় অনুযায়ী এখনও রাত 9টা। 12টায় বের হলে হাতে এখনও 3 ঘন্টা সময় রয়েছে। একটু ঘুমিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল সে। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো, কিন্তু উত্তেজনায়
কিছুতেই ঘুম আসছে না অবন্তীর। এদিকে মধুমিতা অঘরে ঘুমোচ্ছে। অবন্তী নিশ্চিত ঈশানও ঘুমায়নি, হয়তো কোনো ছক কষছে অথবা অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছে। চারিদিক নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো। তৈরি হয়ে গ্রাউন্ড ফ্লোরের কিচেনের কাছে আয়। অবন্তী মধুমিতাকে ডেকে তুলল। প্রায় সন্তর্পণে রুম লক করে দুজনে বেরিয়ে এলো। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামল। কিচেনের কাছে পৌঁছতেই তারা দেখল ঈশান আর ডেভিড দুজন দাঁড়িয়ে আছে। কিচেন সংলগ্ন একটা দরজা দিয়ে সকলে বাইরে বেরিয়ে আসলো। হোটেলের বাইরে গাড়ি পার্ক করা ছিল। সেই গাড়িতে চেপে তারা পৌঁছে গেল কিংস ভ্যালি। প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে থাকা রক্ষীরা তাদের দিকে কিছু না বলায় ঈশান বুঝতে পারল ফ্রেডরিক তার দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করেই রেখেছে। দিনের বেলা যখন তারা এসেছিল তখন ভেতরে অনেক আলো জ্বলছিল, কিন্তু এখন চারিদিকটা অন্ধকার হয়ে থাকার দরুন ভেতরের কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। অবন্তী ফিসফিসিয়ে ঈশানকে বলল, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। ফোনের ফ্ল্যাশটা অন করে ডেভিডকে অনুসরণ করে নিচে নেমে যা, আমি তোদের পিছনেই আসছি। কিছুটা নিচে নেমে ঈশানের নির্দেশ মতো পিলারগুলোর আড়ালে আত্মগোপন করে সকলে বসে রইল আততায়ীর অপেক্ষায়। ঠিক 1 ঘন্টা পর কোনো ব্যক্তির পায়ের আওয়াজে সতর্ক হয়ে উঠল সকলে। ব্যক্তিটি খুব সন্তর্পণে পা ফেলে নিচের দিকে নামছে। তার হাতে রয়েছে একটা পেন্সিল টর্চ। ব্যক্তিটি মূল চেম্বারে প্রবেশ করেই প্রথমে সেই ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিলে। সেই মুহূর্তে পিলারের আড়ালে লুকিয়ে থাকা ঈশান বেরিয়ে এলো। ঈশান ব্যঙ্গাত্মক সুরে বলল, আপনার খেলা শেষ মিস্টার মনোজ লাহিড়ী। মনোজবাবু হয়তো এতটা আশা করেননি। তিনি ঈশান, অবন্তী এবং বাকিদের এখানে দেখে যে হতবাক হয়েছেন সেটা তার চোখ মুখের অভিব্যক্তিতে স্পষ্ট। তিনি কোনো রকম বাক্যব্যয় না করে ডান পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বের করে আনলেন। ঈশান সহাস্যে বলল, হাসালেন মিস্টার লাহিড়ী। আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে চোর পুলিশ খেলতে এসেছি? ঈশানের কথা শেষ হতে না হতেই ফ্রেডরিক তার দলবল নিয়ে ভেতরে প্রবেশ করল। ফ্রেডরিক মনোজবাবুকে উদ্দেশ্য করে বললেন, You are under arrest, Mr. Lahiri. ফ্রেডরিকের কথা শুনে মনোজবাবুর মুখটা রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, ঈশান, কাজটা তুমি ভালো করলে না, মাথায় রেখো। এর বদলা আমি নেব, অবশ্যই নেব। কাজটা কোথায় খারাপ পেলেন মনোজবাবু? এই বয়সে আপনি কষ্ট করে একা একা ধনরত্ন উদ্ধার করবেন? তার চেয়ে আসুন না, আপনাকে একটু সাহায্য করি আমরা। অবন্তী, মনোজবাবুর হাতে থাকা কাগজটা নিয়ে নে তো। অবন্তী মুহূর্তেই মনোজবাবুর হাত থেকে এক প্রকার জোর করে কাগজটা ছিনিয়ে নিতে দেখা গেল সেটা একটা ডায়েরির ছেঁড়া পাতা। অবন্তী পড়তে শুরু করল। চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হলে পৃথিবী যাবে রসাতলে, পাতালপুরীর অন্ধকারে গুপ্তধনের হদিশ মেলে। I can't understand. What's going on? সব বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরুন। অবন্তী, দেওয়ালে আঁকা ছবিগুলো ভালো মতো দেখ। এইখানে মিশরীয় দেবদেবীদের চিত্র রয়েছে। এদের মধ্যে একজন হলেন চন্দ্রের দেবতা আহ, আর একজন সূর্যের দেবতা রা। এই ছবি দুটোতে একসঙ্গে চাপ দিতে হবে। মধুমিতা, একটু সাহায্য করতো। অবন্তী আর মধুমিতা দুজনে মিলে আহ এবং রা এর ছবিতে কিছুটা চাপ দিতেই ঘর ঘর শব্দ হলো। ঘরের মাঝ বরাবর থাকা মমির বাক্সটি কিছুটা সরে গিয়ে একটা সুড়ঙ্গ পথ দেখা দিল। অবন্তী কিছুটা হেসে বলল, রসাতলে প্রবেশ করা যাক। তোদের যাওয়ার দরকার নেই। ডেভিড, প্লিজ কাম উইথ মি। As you wish. ডেভিড আর ঈশান নিচে নেমে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে ঈশান ফ্রেডরিককে বলল, এই সম্পদ মিশরীয় সরকারের প্রাপ্য। আমার কাজ শেষ, এখন বাকিটা আপনারাই বুঝে নিন। পরদিন সকালে হোটেলের একটা প্রশস্ত হলঘরের কয়েকটা চেয়ারে দখল করে অবন্তী, মধুমিতা
ঈশান, ডেভিড, ফ্রেডরিক এবং রিচা বসে রয়েছে। ফ্রেডরিক বলল, Thank you, Mr. Biswas. Without your help, we couldn't have solved this mystery. ধন্যবাদের কিছুই নেই মিস্টার ডেভিড। একজন সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব সত্যিটা সকলের সামনে তুলে ধরা। সবই তো বুঝলাম, কিন্তু এবার আপনি বলুন তো, আপনি কি করে বুঝলেন যে খুনটা মনোজ স্যারই করেছেন? ঈশান বলতে শুরু করলো, আমি এই মৃত্যুটাকে কাল পর্যন্ত দুর্ঘটনা বলেই মনে করতাম, কিন্তু হোটেলের পিছনের দোকান থেকে আমি একটা সিসিটিভি ফুটেজ পাই, যেখানে দেখা যায় মিস্টার চক্রবর্তীর মৃত্যুর দিন রাতে মনোজবাবু তার ঘরে এসেছিলেন। জানি এর থেকে কিছুই প্রমাণিত হয় না, কিন্তু সেখান থেকেই আমার সন্দেহটা গাঢ় হয়। কাল বিকেলে আমি ডেভিডকে পাঠিয়েছিলাম বেদুইন সম্প্রদায়ের সর্দারের থেকে একটা খবর আনবার জন্য। ডেভিড তার সঙ্গে কথা বলে আমাকে জানায় মনোজবাবু 7 দিন আগে তার থেকে কিছু অর্থের বিনিময়ে একটা গোখরো সাপ কিনেছিলেন। তারপর আমি ঘটনাটা আন্দাজ করি এবং পরে মনোজবাবুর বয়ান নিলে বাকিটা জানা যায়। গবেষণা করতে গিয়ে মনোজবাবু এবং মিস্টার চক্রবর্তী একটি প্যাপিরাস পেলে অনিন্দবাবু সেটি নিজের কাছে রাখেন এবং পরে সেটি পাঠোদ্ধার করে তার সহকর্মীকে ব্যাপারটা জানান। অনিন্দবাবু চেয়েছিলেন মিশরীয় সরকারের সাহায্য নিয়ে গুপ্তধন উদ্ধার করতে, কিন্তু তার এই সিদ্ধান্তের সঙ্গে মনোজবাবু সহমত ছিলেন না। তিনি চেয়েছিলেন গুপ্তধন উদ্ধার করে সেটা নিজে আত্মসাৎ করতে। সেই থেকেই এই ঘৃণ্য চক্রান্তের পরিকল্পনা। হোটেলের এক ছেলেকেও কাজে লাগান তিনি। ছেলেটি কিছুটা অর্থের বিনিময়ে কাজটি করতে রাজি হয়ে যায়। সে প্রতিদিন রাতের একটি নির্দিষ্ট সময় অনিন্দবাবুর জানলার নিচে একটা টেপ রেকর্ডার রেখে চলে যেত। অবন্তীরা সেই রাতে যে শেয়ালের শব্দ শুনেছিল সেটা মূলত রেকর্ড করা, কোনো আসল শেয়ালের ডাক ছিল না। অনিন্দবাবু যেদিন মারা যান সেদিন রাতে মনোজবাবু শেষ তার ঘরে এসেছিলেন। অনিন্দবাবু ওয়াশরুমে গেলে তিনি সন্তর্পণে তার সঙ্গে থাকা বাক্স থেকে বাচ্চার সাপটি বের করে অনিন্দবাবুর স্লিপিং গাউনে ছেড়ে দেন। পরে অভিশাপের কথা জানিয়ে সকলকে কনভিন্স করতে চেয়েছিলেন যে এটা নিছকই একটা দুর্ঘটনা। মনোজবাবুর এই কীর্তি কোনো দিনই ধরা পড়ত না। সেটা একমাত্র সম্ভব হয়েছে মারা যাওয়ার আগে অনিন্দবাবুর তার স্ত্রীকে বলে যাওয়া 3টি লাইনের ধাঁধার জন্য। ঈশানের কথা শেষ হলে ঘরের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা সৃষ্টি হয়। হয়তো এই যাত্রায় অভিশাপের হাত থেকে বেঁচে গেলেও মরুদেশে আজও অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গল্পগুলি শোনার জন্য এবং পরবর্তী বিভিন্ন গল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে চ্যানেলের বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করতে হবে। আজকের গল্পের সূত্রধার এবং নির্দেশনায় আমি রমাকান্ত। আজকের গল্পের নাট্য রূপান্তরে শুভঙ্কর। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে শুভধর। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যথাক্রমে ঈশানের চরিত্রে সৌম্যদীপ, অবন্তীর চরিত্রে সৃষ্টি, মধুমিতার চরিত্রে মনীষা, হৈমন্তীর চরিত্রে মধুরা, ডেভিডের চরিত্রে উদ্দীপন, মনোজবাবুর চরিত্রে রমাকান্ত, ফ্রেডরিকের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী এবং রিচার চরিত্রে পূজা যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সৃজা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলের গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো বিদায়। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। নতুন বছরের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।